আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের ৭৪ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শহরে ফিরে এসে এত বড় একটা সুখবর শুনে রীতিমতো তবদা খেয়েছিলেন সামিউল শেখ। তিনি অত্যন্তই অবাক হয়েছেন, আর এটাই স্বাভাবিক। এমনকি সালমা বেগমের অনুপ্রেরণায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বাড়িতে দুদিন পর একটা বিরাট আয়োজন করবেন। অনেকদিন হলো আত্মীয় স্বজনদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়নি। এ বিষয়ে সামিউল শেখ অত্যন্ত সতর্ক। তিনি মেহমানদের সেবা করতে অত্যন্ত পছন্দ করেন। এ বিষয়ে তার রয়েছে চমৎকার মন মানসিকতা। যুবক বয়সে সংসারের প্রথমে তিনি প্রতি মাসে প্রায় আত্মীয় স্বজনদের দাওয়াত করে বাড়িতে এনে খাওয়াতেন। ছোট ছোট আয়োজন ছিল শেখ বাড়ির নিত্য এক ঘটনা। কিন্তু অনেকদিন হলো এসব আর হয় না। সামিউল শেখের বয়স হয়েছে, পরিবেশ বদলেছে, তাই কাউকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ানো হয় না। সেসব মেলামেশা নেই বললেই চলে। গত মাসে অবশ্য তিনি একবার ভেবেছিলেন এমন কিছুর আয়োজন করবেন, আর এখন ধারার মা হওয়ার সংবাদটা শুনে তিনি আর কোনো কিছুই ভাবলেন না। সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেললেন দুদিন পরেই বাড়িতে বিরাট এক আয়োজন হবে। সেখানে সকল আত্মীয়রা আসবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে এবং সবাই ধারাকে দেখে যাবে, দোয়া করে যাবে তার জন্য। সালমা বেগম উৎফুল্লিত হয়ে উঠলেন। ধারাও এ বিষয়ে দ্বিমত করেনি। সেও অত্যন্ত খুশি হলো, ভীষণ আগ্রহী হলো এই বিষয়টিতে। এর আগে কখনো এমন আয়োজন দেখেনি সে। তাই বাড়িতে লোকজনের সমাগম হলে তার বেশ ভালোই লাগবে। কিন্তু সবচেয়ে বেশি বিরক্ত হলো শ্রাবণ শেখ। তার মতে তার মুরগির ছানার বউ এখন পেটের মধ্যে আরেকটা হাঁসের ছানা নিয়ে ঘুরঘুর করছে। এর মধ্যে বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে গিজগিজ করলে তার বউ হাঁটবে কোথায়, গড়াগড়ি করবে কিভাবে? এমনিতেই মাশাআল্লাহ তার বউ উষ্টা খাওয়াতে চমৎকার পারদর্শী। যেখানে সেখানে যখন তখন এভাবে উষ্টা খাওয়াতে গত সপ্তাহে নোবেল জিতেছে ধারা, এই মনে করে শ্রাবণ শেখ। এই জন্য সে অত্যন্ত চিন্তিত ধারাকে নিয়ে। হয়তো অনেকে শুনলেই বলবে শ্রাবণ শেখ তার নিজের সন্তানের জন্য চিন্তিত, কিন্তু না, আসলে শ্রাবণ শেখ তার বউকে নিয়েই চিন্তিত। ব্যাঙ্গের ছানার মতো, ব্যাঙ্গাচির মতো লাফালাফি করা তার বউয়ের একটা সুন্দর ও অসাধারণ বৈশিষ্ট্য, যা তার সবচেয়ে বেশি অপছন্দ। এই বিষয়ে জরুরি কথা বলার জন্য সালমা বেগমের কাছে গেল শ্রাবণ শেখ। গলা উঁচিয়ে বলে উঠল, বাড়িতে এত লোকজন আসলে ধারার সমস্যা হবে মা। ও এমনিতেও ব্যাঙ্গাচির মতো লাফিয়ে লাফিয়ে বেড়াই। এখন আত্মীয় স্বজনদের দাওয়াত করলে এটা সেটা করতে যাবে, মেহমানদারি করতে যাবে, তখন উষ্টা খেয়ে পরে একটা বিপদ ঘটিয়ে ফেলবে। সালমা বেগম মুখ কুচকে হাসলেন। ছেলের মাথায় গাট্টা মেরে বললেন, মোটেই না, আমি আছি না, ওকে কোনো কাজই করতে দেব না, সব কাজ তো আমি করব। আগে এসব কম করেছি নাকি? তুই তো নিজেই দেখেছিস, তুই যখন ছোট ছিলি ছোট ছোট বিষয়ে তোর বাবা এভাবে আয়োজন করতো, আর সকলে এসে খাওয়া দাওয়া করতো, আনন্দ করতো, আর আমার তো ভালোই লাগতো। কতদিন হলো এসব আর হয় না। বাড়িতে এরকম একটা আয়োজন করাই হয় না। এর মধ্যে আত্মীয় স্বজন আসলে ভালোই হবে। বৌমাকে একটু দোয়া করে দিয়ে যাবে। মানুষের দোয়া যে কত গুরুত্বপূর্ণ তা তুই পরে বুঝতে পারবি। তবে শ্রাবণ মুখ কুচকে তাকালো। এ বিষয়ে সে মোটেও একমত হতে পারছে না। ছেলের এমন ভঙ্গি দেখে সালমা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। বলে উঠলেন, তুই জানিস আমি কেন ধারাকে এতটা আদর করি, কেন এত ভালোবাসি বলতো? স্বাভাবিকভাবে বললে হয়তো কারণ হিসেবে বলা যেত ধারা শ্রাবণের বউ, আর সালমা বেগমের কোনো মেয়ে নেই, এই কারণে ভালোবাসেন। কিন্তু শ্রাবণ শেখ ভাবলো কিছুক্ষণ, এরপর বলল, কারণ দিয়ে ভালোবাসা হয় না মা, ভালোবাসা অকারণে বেশি হয়। সালমা বেগম হেসে ফেললেন ছেলের এমন কথা শুনে। বুঝলেন ছেলে বড় হয়েছে, বুঝতে শিখেছে, বাস্তবতা শিখেছে। তিনি বললেন, ঠিক বলেছিস, কিন্তু ধারার জায়গায় অন্য কেউ হলে কিন্তু আমি তাকে এত ভালোবাসতাম না। বিশেষত ধারাকে এত আদর করার, এতটা ভালোবাসার একটা কারণ আছে। শ্রাবণ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি? সালমা বেগম চিন্তিত হলেন, কোনো এক খেয়ালে ডুবে গেলেন। কিছু একটা ভেবে বললেন, ছোটবেলায় জিজ্ঞেস করেছিলি না তোর নানা বাড়ি নেই কেন? শ্রাবণের ভ্রু শিথিল হলো। কোনো এক চিন্তাতে স্থির হলো সে। হ্যাঁ, এমন কথা সে ছোটবেলায় বলতো, তার নানু বাড়ি নেই কেন। ছোট থেকে শ্রাবণ দেখে এসেছে সালমা বেগম কখনোই বাপের বাড়ি যায়নি, এমনকি নিজের বাপের বাড়ির সম্পর্কে কখনো কোনো কথা বলেনি। শ্রাবণ আজ পর্যন্ত জানেই না তার নানু বাড়ি নেই কেন, আর তার মা কোথায় থাকতো, তার নানু বাড়ি আসলে কোথায়, তার মায়ের জন্মস্থান, জন্ম পরিচয় কোনো কিছুই জানে না সে। বিষয়টা শুনতে একটু অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। প্রথম এটা নিয়ে শ্রাবণ অনেক বেশি চিন্তা করত, কিন্তু সময় পেরোনোর সাথে সাথে বড় হওয়ার পর থেকে একসময় এটা তার মস্তিষ্ক থেকে চলে গিয়েছে। আজ হুট করে এমন একটা কথা বলায় শ্রাবণ স্তব্ধ হলো। জিজ্ঞেস করলো সন্ধিহান কণ্ঠে, এখানে নানু বাড়ির কথা আসছে কেন মা? সালমা বেগম আড়ালে চোখের পানি মুছলেন। ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিলেন ছেলের সামনে। অতীত নিয়ে তিনি কোনো কথা বলতে চান না, তবুও অল্প কিছু বলে ফেললেন। সালমা বেগম বললেন, ধারার বাবা মা না থেকে এতিম, আর আমি বাবা মা বেঁচে থাকতেও এতিম। বাবা মা মরে গিয়ে পৃথিবীতে একা থাকার চেয়ে বেঁচে থেকেও তাদের হারিয়ে ফেলা বেশি কষ্টের। ধারার মতো আমিও এতিম ছিলাম না। আমার বাবা ছিল, কিন্তু ভালো বাবা হতে পারিনি উনি। সারাদিন নেশাপানি করতো আর মাকে মারধর করতো। তোর নানি কিন্তু ভালো একজন মা ছিল। এত কিছুর পরেও আমি যখন জন্ম নিলাম তখন আমি খুব আদর করতো, কিন্তু দিনে দিনে তো নানা নেশাপানি করা একদম ভয়ানক পর্যায়ে চলে যায়। এমন করতে করতে একটা সময় তোর নানা অপরাধে জড়িয়ে যায়। গ্রামে কিছু খারাপ লোকজন ছিল যারা ড্রাগস বিজনেস করতো। তোর নানা টাকার লোভে শেষে যুক্ত হয়ে যায় সেসবে। আর এই জগতে যারা যায় তারা তো আর সহজে ফিরে আসতে পারে না। যদি ফিরে আসতে হয় তাহলে একটাই রাস্তা থাকে, মৃত্যু। নিমিষেই পুরো পরিবারটা ধ্বংসের মুখে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তোর নানি যখন এসব জানতে পারলো তখন আমায় নিয়ে চলে আসতে চেয়েছিল, কিন্তু তোর নানা আবার আমাকে অনেক ভালোবাসতো। যতই হোক না কেন, মাঝরাতে যখন বাড়ি ফিরতো তখন এসে আমার কপালে একটা চুমু দিত। প্রতিদিন আসার সময় আমার পছন্দের খাবার নিয়ে আসতো। তাই মা যখন আমায় নিয়ে সংসার ছেড়ে চলে যেতে চেয়েছিল তখন বাবা রাজি হয়নি। বলেছিল, তুই গেলে যা, আমার সন্তানকে
রেখে যাবি, শেষে কি হলো জানিস? আমার মা স্বার্থপরতার পরিচয় দিয়ে আমার আমাবস্যায় এক রাতে বিছানায় ফেলে সত্যি সত্যি পালিয়ে গেল। কিন্তু টাকা ও তামাকের নেশা বড়ই ভয়ানক, অত্যন্ত বিপজ্জনক। একটা সময় বাবা আমায় আদর করা বন্ধ করে দিল, আগের মতো ভালোবাসতো না, নতুন করে বিয়ে করতে চেয়েছিল কিন্তু করেনি বা করতে পারেনি। কিন্তু ড্রাগ, মদ, ছাইপাস এসব নেশা তো মস্তিষ্কে খেয়ে ফেলেছে, তো নানার মস্তিষ্কেও একদম জম্বির মতো হয়ে যায়। এটুকু বলে থেমে গেল সালমা বেগম। এক মুহূর্তের জন্য তার মুখ কালো হয়ে উঠল, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো। শ্রাবণ খেয়াল করলো মায়ের অস্থিরতা, সে এগিয়ে এসে সালমা বেগমের হাত ধরে বলল, তারপর কি হলো মা? সালমা বেগম ছলছল নয়নে ছেলের দিকে তাকালেন, এক হাত তুলে শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিলেন, এরপরে শুকনো ঢোক গিলে বললেন, এরপরে কি হয়েছে তা আমি তোকে বলতে পারবো না বাবা, মা হয়ে বলতে পারবো না, কিন্তু এমন কিছু হয়েছে যেটার জন্য আমি সেই মানুষটাকে, নিজের পিতাকে অসম্ভব ঘৃণা করি, নিজের পিতারূপী জানোয়ারটাকে অসম্ভব ঘৃণা করি। আমি পারিনি রে, মাত্র 7 বছর বয়সে এমন ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে নিজেকে সামলে রাখতে পারিনি, মাঝরাতে বাড়ি ছেলে পালিয়ে এসেছি। শ্রাবণ রীতিমতো থমকে গেল, তার হাত পা অসাড় হয়ে আসলো, চোখ বড় করে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে সে তাকিয়ে রইল মায়ের দিকে। বিশ্বাস করতে কষ্ট হলো তার কথাগুলো, সে যা ভাবছে সেটাই যে সত্যি, এটা মেনে নিতে যেন তার হৃদয় কেঁপে উঠল। কিন্তু কিছু করার নেই, বাস্তবতা অত্যন্ত ভয়ঙ্কর। শ্রাবণকে এতটা চমকে উঠতে দেখে সালমা বেগম চোখে পানি নিয়ে মলিন হাসলেন, এরপরে বলতে থাকলেন, পালিয়ে আসার পর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, শেষে গিয়ে উঠলাম মামার বাড়িতে। একটা মাত্র মামা ছিল আমার, খুব আদর করতো ছোট থেকে। যখন আশ্রয় চেয়েছিলাম একটা কথাও বলেনি জানিস, আদরেই আশ্রয় দিয়েছিল আমায়। আমার মামাতেও একটা বোনও ছিল, তার নাম হলো ধরণী, ও আমায় অনেক ভালোবাসতো, নিজে যা খেত সব আমার জন্য আলাদা করে রাখতো। এত অভাবের পরও আমার জন্য যদি কেউ ভাবতো, সেটা হলো একমাত্র ধরণী। আমরা ছোটবেলায় একে অপরকে ছাড়া চলতামই না, রক্তের সম্পর্ক কিনা জানি না, তবে অন্যরকম একটা টান ছিল আমাদের। আমরা প্রতিজ্ঞা করেছিলাম সবসময় একসাথেই থাকবো, কিন্তু পারিনি। যাকগে, আমি যখন মামার বাড়িতে থাকতে শুরু করলাম, সবচেয়ে আশ্চর্যকর কথা কি জানিস, মামি কখনো আমায় অত্যাচার করেনি, নিজের মেয়ের মতোই আগলে রেখেছিলেন। মাঝে মাঝে নিজে থেকে আমি সব কাজ করে দিতাম, বসে বসে খেতে বিবেকে বাধা দিত। এমন চলতে চলতে একটা সময় মামার বাড়িতে ভয়ানক অভাবের দেখা গেল, মামার চাকরিটা চলে গেল। শেষে এতটাই অভাব চলছিল যে আমাকে কেন, মামা নিজের সন্তানকে খাবার খাওয়ানোর জন্য টাকাটুকু জোগাড় করতে পারছিল না। আমার মামাতো বোনটা সারাদিন না খেয়ে থাকতো, এমন দিনও গিয়েছে। তবুও রাতে আমার হাত ধরে ধরনে জিজ্ঞেস করতো, তোর কি খিদে পেয়েছে বাবু? অনেক কষ্ট হচ্ছে তাই না? অথচ বেচারি নিজেই খিদেই মরে যেত। বোন হওয়ার পাশাপাশি খুবই ভালো বন্ধু ছিল ও আমার থেকে 2-1 বছরের ছোটও ছিল। আমি খুব করে আল্লাহর কাছে চাইতাম আমার জন্য যেন এই পরিবার ধ্বংস না হয়। আমি যে এই পরিবারের জন্য বোঝা হয়ে যাচ্ছি সেটা বুঝতে পারছিলাম। এমন চলতে চলতে একদিন তোর দাদু আসে গ্রামে, ভাগ্যর খেলায় আমাকে দেখে তোর বাবার জন্য পছন্দ করে শহরে নিয়ে আসতে চাই। মামি রাজি ছিল, মামা আমার মত চেয়েছিল। আমি ধরনের শুকনো মুখটার দিকে তাকিয়ে আমার মামির ছেঁড়া শাড়ির দিকে তাকিয়ে রাজি হয়ে যাই। ধরনী খুব কেঁদেছিল, বলেছিল যেন আমি ওকে ছেড়ে না আসি, কিন্তু আমি পারিনি, তাই চলে আসি। জানতাম কখনো দেখা হবে না। এরপর নিয়ে আসার পরই তোর বাবার সাথে বিয়েও দিয়ে দেয় তোর দাদু। বিশ্বাস কর, তখন থেকে আর কখনো আমি আজ পর্যন্ত দুঃখের ছায়াটাও দেখিনি। আল্লাহর বিশেষ রহমতে আজ পর্যন্ত আমি অনেক সুখী হয়েছি রে শ্রাবণ। অপলক দৃষ্টিতে চেয়ে রইল শ্রাবণ, মায়ের দিকে তাকিয়ে রইল, ঠোঁট ভিজিয়ে কাঁধে হাত রেখে মোলায়েম সুরে বলল, তোমার মামা কি এখনো বেঁচে আছে মা? সালমা বেগম মাথা নেড়ে বললেন, না, আমার বিয়ে হওয়ার 5-6 বছর পর মামা মারা গিয়েছে। শ্রাবণ ভ্রু কুচকে তাকালো, তারপর বলল, ও শিট, তারপর তোমার মামি আর তোমার মামাতো বোন? সালমা বেগম এবারে কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, তোর বাবার সাথে বিয়ে হওয়ার পর আমি তো সুখী হয়েছি, কিন্তু আমার মামাতো বোন ধরনী সুখী হতে পারেনি। ওর কপালে সুখ ছিল না কখনো। মামা মারা যাওয়ার পর মামি একদম অসহায় হয়ে পড়ে, শেষে অনেক কষ্টে একটা গরিব ঘরে ধরনীর বিয়ে দিয়ে দেয়। এরপর স্বামীর পদবি পেয়ে ধরনীর নাম হয়ে যায় ধরনী হুসাইন। এরপর যখন ধরনী বিয়ের পিড়িতে বসলো, তার ঠিক 1 সপ্তাহ পর মামি মারা গিয়েছে। শ্রাবণ যেন চমকের পর চমক খাচ্ছে, আটকে উঠে বলল, ও শিট, ট্র্যাজেডির পর ট্র্যাজেডি। তারপর তোমার মামাতো বোন ধরনী, তার কি অবস্থা, বেঁচে আছে? সালমা বেগম এবারে একটু রহস্যময় ভঙ্গিতে শ্রাবণের দিকে তাকিয়ে বললেন, জানতেই হবে। শ্রাবণ এক মুহূর্তের জন্য উৎফুল্লিত হয়ে উঠল, তারপর বলল, অবশ্যই, তোমার এত ভালো বন্ধু ছিল, মামাতো বোন হয়েও নিজের বোনের মতো ছিল, না জানলে আমার পেট ব্যথা করবে। এরপর বলো, তোমার সাথে তার যোগাযোগ আছে? সালমা বেগম হেসে বললেন, হ্যাঁ ছিল, অনেকদিন পর্যন্ত ছিল, টেলিফোনে কথা বলতাম। ধরনী অনেক কষ্টে ছিল রে, ওর শ্বশুর বাড়ি ভালো ছিল না, স্বামী ছিল ব্যবসায়ী, কিন্তু নামেই সেটা ব্যবসা, কোনো কাজবাজ করতেই পছন্দ করতো না, তোর নানুর মতো ভণ্ড ছিল, সারাদিন ছাইপাশ গিলতো। যাকগে, এর মতো তুই আমার কুলে এলি। ধরনী তো তোকে দেখার জন্য পাগল ছিল, কিন্তু গ্রামে থাকার কারণে দেখতে পারিনি, চিঠি পাঠাই আমায়। কয়েক বছর পর তুই যখন একটুখানি বড় হলি, তখন আমি খোঁজ পেলাম যে ধরনী প্রেগনেন্ট। অনেক খুশি হয়েছিলাম জানিস। গ্রামে তখন কোনো এক আত্মীয় ঢাকা থেকে বেড়াতে গিয়েছিল ধরনীর, তখন সেই আত্মীয় ফোন থেকে ভিডিও কলে কথা বলেছিলাম সেদিন। কত বছর পর যে সেদিন ধরণীকে দেখেছিলাম, স্নিগ্ধ সুন্দর মেয়েটাকে এতটা বিধ্বস্ত দেখে আমার কান্না পেয়ে গেছিল জানিস। ধরনী তো তখন প্রেগনেন্ট ছিল, ওকে যখন তোকে দেখালাম তখন মজা করে বলেছিল, এত সুন্দর ছেলেটা তোর বুবু, আমার মেয়ে হলে তোর ছেলেকে জামাই বানাবো, গরিব বলে করাবি না বাবু। সেদিন যে এত কান্না পেয়েছিল, সাথে সাথে বলেছিলাম, অবশ্যই ধরনী, তোর মেয়েকে আমার বৌমা বানাবো আমি। বলে চোখের পানি মুছলো সালমা বেগম। শ্রাবণ নিজেও আবেগী হয়ে গিয়েছে। এক পর্যায়ে
সে আঙ্গুলের চোখে আসা সদ্য পানির কণা মুছে নিয়ে বলল, শুধু শুধু কথাটা দেওয়া উচিত হয়নি মা, আমি তো বিয়ে করে নিয়েছি, এখন তোমার কথাটা ভেঙে গেল যে, এটা অন্যায়। সালমা বেগম নিজেও মাথা নেড়ে বললেন, সেটাই। শ্রাবণ আবারও বলল, আচ্ছা তারপর? সালমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। এরপরের সব কথাগুলো শ্রাবণের চোখের দিকে তাকিয়ে বললেন, দুর্ভাগ্যবশত ধরনীর বাচ্চা পেটে থাকার এই অবস্থাতেই ওর স্বামী ক্যান্সারে মারা যায়। সাথে সাথে অসহায় হয়ে পড়ে ধরনী, যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। ততদিনে ওর খোঁজ হারিয়ে ফেলেছিলাম। তবে পরে জানতে পারি শ্বশুরবাড়িতে সেভাবেই অবহেলায় জন্ম দেয় তার প্রথম সন্তানের। মেয়ে হয়েছিল ওর, কিন্তু বাচ্চা জন্ম দিতে গিয়ে ধরনী মারা যায়। বেচারি মেয়েটা বাবা মা দুজনকেই হারায়। এরপরে নিজের চাচা চাচির কাছে অবহেলায় বড় হতে থাকে। আসলে পুরো পরিবারের কপালটাই খারাপ বলে আবারও থামলেন সালমা বেগম। এবারে শ্রাবণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে অনুভূতিশূন্য দৃষ্টি। অকারণে শ্রাবণের হৃৎপিণ্ডের গতি কেন যেন বেড়ে গেল। মনে হলো সে এমন কিছু আন্দাজ করতে পারছে যা রীতিমতো তার হার্ট অ্যাটাক করাতে সক্ষম। রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলো শ্রাবণ শেখের। গায়ের লোম খাড়া হলো সহসা। সালমা বেগমের বলা কথাগুলো আবারও পুনরাবৃত্তি করে মনে মনে ভেবে নিল সে। এরপর শুকনো ডুব গিলে ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করলো, ধরনী আন্টির মেয়েটা এখন কোথায়? সালমা বেগম ঠোঁট কামড়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন ছেলেকে। এরপর কাছে এগিয়ে এসে ফট করেই বললেন, ধরনীর মেয়েটা এখন তোর ঘরে। তো ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো আজকের চমকটি? আর পরবর্তী পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, আপলোড করলেই সবাই পেয়ে যাবেন। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের পর্বটি কেমন লাগলো। আর আমার একটু ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে, সবাই একটু মানিয়ে নিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।